একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তালাক 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 মেনে নিতে হবে, সম্পত্তির হিসাব দেওয়া যাবে না, দেব না, এটা হতে পারে না। ভারতবর্ষে এমন অনেক ধর্মীয় সম্প্রদায় আছে, বিশেষ করে আমি বলছি মুসলিম সম্প্রদায়, যেখানকার মানুষ সবচেয়ে বেশি নারীরা এই কারণে ভুক্তভোগী যে বহু বিবাহের প্রচলন। এটা একটা নারীর অধিকারকে সংবিধানে খর্ব করে, সামাজিকভাবে করে। 3 তালাক যখন নিষিদ্ধ করলো ভারত সরকার 2017-তে, সুলতান আহমেদ সমেত ওই গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ এরা রাস্তায় নেমেছিল কলকাতায়, মন্তেশ্বরে একদম কলকাতা অচল করে দিয়েছিল, মানি না, মানছি না, মানবো না। অর্থাৎ তুমি বলছো সংবিধান অনুযায়ী চলবে দেশ, আবার তুমি প্যারালাল একটি ধর্মীয় সম্প্রদায়কে কোনো একটি কাজ করতে দিচ্ছ, সেটা কি তাদের সম্প্রদায়ের সমস্ত দেওয়ানি বিধিগুলো চলবে তাদের আইন অনুযায়ী। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সবার জন্য ধর্মনিরপেক্ষতার যখন তুমি রাষ্ট্র কল্পনা করছো, সাথে সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ড রাখছো, একটা যে লিভ ইন সম্পর্কগুলো করতে গিয়ে যে আমরা ভারতবর্ষের সামাজিক কাঠামোটাকে নষ্ট করে দিচ্ছি, ভারতবর্ষের ট্র্যাডিশনাল যে ধারাটা সেটাকে নষ্ট করছি, বিবাহের সম্পর্কের পবিত্রতাকে আমরা নষ্ট করছি কিছু মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপনের লিভ ইন সম্পর্কের জালে জড়িয়ে লাভ জিহাদ, বিষ দিয়ে মেরে ফেলা, সেটা দুপক্ষেরই হতে পারে, ফ্রিজে দেহ পাওয়া গেছে, এগুলো তো আমরা সারা ভারতবর্ষে দেখছি। লিভ ইন করতে গেছি, মমতা ব্যানার্জি টাকার লোভে কিছুই করে না, শুধু ভাইপোকে কোটিপতি বানায়। আপনি 15 বছরে পিসি হতে পেরেছেন, মা হতে পারেননি, সবার সৎ মা হয়েছেন, আমাদের সৎ মা হয়েছেন বলে মা বলবেন না, মা নামটা না দিদিমণি, মা নামটা পিসিমণি, মা নামটা অনেক বড়, অনেক ব্যক্তি। সকাল থেকে বিকাল অভিষেক ধ্যান, অভিষেক জ্ঞান, অভিষেক চিন্তামণি, অভিষেক সারা আমি যেন মণিহারা ফণি, যে নাম জপ করে এই ক্যামাক স্ট্রিটকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলেন, তিনি বলছেন মা, আপনাকে আমরা কেউ মা ভাবিনি, সৎ মা ভেবেছি, খুব জোর হলে দৃষ্টটা মার্জনা করবেন, পিসিমণি ভাবতে পেরেছি। মমতাময়ী রাজ সাধু হলে আজ, বাকিরা সব চোর বটে। আমি বলছি ঋতব্রত আজ চোর বটে। বালিশচাটা ঋতব্রতকে আপনি দলে নিয়েছিলেন, তাহলে সিপিএম ভালো করিয়াছিল, আপনি কি করিয়াছিলেন একটু বলুন। ঋতব্রতকে বিধানসভার টিকিট দিয়েছিলেন, ঋতব্রতকে শ্রম দপ্তরের সর্বোচ্চ পদটা দিয়েছিলেন নর্থ বেঙ্গলের থাকার জন্য। ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের ওই মেয়েটি ধর্ষণের মামলা করার পরেও আপনি কোনো ব্যবস্থা না নিয়ে ওকে সসম্মানে দলে অভিষিক্ত করেছিলেন। তাহলে প্রশ্ন যেটা দাঁড়ায়, সিপিএম ভালো কাজ করেছিল, আপনি কি করেছিলেন ম্যাডাম? আপনি বিশ্বাসঘাতকতা, অর্থাৎ মির্জাফরের চাইতেও নোংরা বিশ্বাসঘাতকতার কাজ করেছিলেন। আপনার ক্যাবিনেটকে মেরেছিল, আপনাকে মেরেছিল, মন্ত্রী পেটানো ধর্ষক তাকে আপনি দলে নিয়েছিলেন, টিকিট দিয়েছিলেন, আজকে ক্ষমতায় থাকলেও বিধানসভায় মন্ত্রী করতেন। তারপরে বড় বড় কথা বলছেন। ইউসিসি বা অভিন্ন দেওয়ানি বিধি এটা নতুন নয়, এটা কিন্তু ভারতের বর্তমান যারা সরকার পরিচালনা করছেন, অর্থাৎ বিজেপির নির্বাচনী ইস্তেহারে ছিল, ঠিক যেমন 3 তালাক তারা তুলে দেবেন সিদ্ধান্ত নিয়েছিল এবং সেটা করেও ছিল। কাশ্মীরের 370 ধারা অবলুপ্তি করেছিল। ফলে এটা নতুন নয়। আমি সোজা বাংলায় বলি, অভিন্ন দেওয়ানি বিধি, অর্থাৎ সবার জন্য একই আইন, সামাজিক ক্ষেত্রে একই আইন, সোজা বাংলা, একদম সিম্পল ফর্মে। এটা নিয়ে অনেক বড় বড় তাত্ত্বিক নেতারা এবার বিভ্রান্তি ছড়ানো শুরু করবে, মানে বামপন্থীরা তো রেডি আছে এগুলো নিয়ে বলার জন্য, আমি ওই পথে যাচ্ছি না। দেখো, প্রথম ইউসিসিটা চালু হয় উত্তরাখণ্ড, তারপরে অসম, গুজরাট, ধীরে ধীরে সব রাজ্যেই হবে। কারণ এটা হতে হচ্ছে ভারতবর্ষের সেকুলার 76 76-এর 42তম অ্যামেন্ডমেন্টে মাননীয় ইন্দিরা গান্ধী মহাশয় সমস্ত ভারতবর্ষে এমার্জেন্সিতে জড়িয়ে নিয়ে ঘুরপথে বিরোধী শূন্য লোকসভায় তিনি অ্যামেন্ডমেন্ট করে
ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছিল। তা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে সবার জন্য ধর্মনিরপেক্ষতার যখন তুমি রাষ্ট্র কল্পনা করছো, সবার অধিকার সমান যখন তুমি করছো, অর্থাৎ আর্টিকেল 44 যখন তুমি ইনক্লুড করছো, তখন তুমি কি করছো? সাথে সাথে মুসলিম পার্সোনাল ল বোর্ড রাখছো, বা ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের জন্য ভিন্ন ভিন্ন কিছু দাবি দাবা রাখছো। গোয়াতে ভিন্ন কিছু নীতি রাখছো। গোয়ায় পর্তুগিজদের নিজস্ব একটা পরম্পরা তারা পালন করতে পারবে। আবার আমি বলছি যে তারপরে ধরে নাও জম্মু কাশ্মীরের জন্য কিছু একটা আলাদা রাখছো। দুর্বল মানুষের অধিকার সমান, তোমার আমার অধিকার সমান, রাজা প্রজা সবাই এক, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, এটা বললে তুমি। তারপরে শাহবানু যখন কেসটা হলো, শাহবানু কেসে কংগ্রেস তখন সরকারে, শাহবানু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল কি জন্য? শাহবানু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তাকে 86 সালে শাহবানু মামলা করেছিল, তাকে 3 তালাক দেওয়া হয়েছে। অর্থাৎ তার রাইটস নেই, তার স্বামী একতরফাভাবে তাকে 3 তালাক দিয়েছে, কারণ তাকে তার পছন্দ হয়নি আর বিবাহ পরবর্তী দীর্ঘ সংসার জীবনের পরে, এবং তাকে শাহবানুকে মেনে নিতে হবে কারণ মুসলিম ল বোর্ড ঢুকে গেছে ওখানে। অর্থাৎ তুমি বলছো সংবিধান অনুযায়ী চলবে দেশ, আবার তুমি প্যারালাল একটি ধর্মীয় সম্প্রদায়কে কোনো একটি কাজ করতে দিচ্ছ। সেটা কি? তাদের সম্প্রদায়ের সমস্ত দেওয়ানি বিধিগুলো চলবে তাদের আইন অনুযায়ী, অর্থাৎ সেই আইনে একটা পুরুষ সেই ধর্মীয় সম্প্রদায়ের তারা তাদের বিবাহিত স্ত্রীকে চট করে বলবে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে তালাক তালাক তালাক, মেনে নিতে হবে, সম্পত্তির হিসাব দেওয়া যাবে না, দেব না, এটা হতে পারে না। শাহবানু বলেছিল, মাননীয় সুপ্রিম কোর্ট মেনেছিল, রায় দিয়েছিল, রাজীব গান্ধী মানেনি। রাজীব গান্ধী অর্ডিন্যান্স জারি করে সুপ্রিম কোর্টের অর্ডারকে নাল অ্যান্ড ভয়েড করে দিয়েছিল, অর্থাৎ 3 তালাকটা ছিল। শাহবানু সেদিন ন্যায় পায়নি। তাহলে বোঝো যে কতটা দ্বিচারিতা। এই যে ধর্মনিরপেক্ষ চিৎকার করছে কিছু মানুষ, তারা কত দ্বিচারিতায় ভুগছে, যে তারা বলছে সবার আইন সমান, কোনো ধর্মীয় কারণে সামাজিক কারণে কাউকে ডিপ্রাইভ করা যাবে না, একটাই সংবিধানের বই দিয়ে দেশ চলবে। তারপরে তারা বলছে এই ল বোর্ড চলবে, ওই ল বোর্ড চলবে, ওই গোয়াতে গিয়ে পর্তুগিজদের পুরনো ধারাকে সমাজ ব্যবস্থা ইনক্লুড করে রাখতে হবে, এটা তো হতে পারে না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে কমন আইন আনা, যেমন এবারের যে পশ্চিমবঙ্গের আমি যে ইউসিসি ইয়েটা দেখলাম গতকাল দেখাচ্ছিল, তাতে বলা হচ্ছে বিয়ে, ডিভোর্স, সম্পত্তির উত্তরাধিকার, দত্তক, লিভ ইন সম্পর্ক। আচ্ছা, বলছে লিভ ইন সম্পর্ক খুব ব্যক্তিগত। হ্যাঁ ঠিকই, ভারতবর্ষের সংবিধান তো ব্যক্তিগত সত্তাকে স্বীকৃতি দেয়, কিন্তু প্রশ্ন এখানে গিয়ে একটা, যে লিভ ইন সম্পর্কগুলো করতে গিয়ে যে আমরা ভারতবর্ষের সামাজিক কাঠামোটাকে নষ্ট করে দিচ্ছি, ভারতবর্ষের ট্র্যাডিশনাল যে ধারাটা সেটাকে নষ্ট করছি, বিবাহের সম্পর্কের পবিত্রতাকে আমরা নষ্ট করছি কিছু মানুষের উচ্ছৃঙ্খল জীবনযাপনের। দ্বিতীয়, এই লিভ ইন সম্পর্কটায় বিশেষ করে শহরে কালচারে তা তুমি দেখবে যত ধরনের সামাজিক অবক্ষয়গুলো দাঁড়াচ্ছে, শুধু নয়, হত্যা, খুন, লিভ ইন সম্পর্কের জালে জড়িয়ে লাভ জিহাদ, বিষ দিয়ে মেরে ফেলা, সেটা দুপক্ষেরই হতে পারে, ফ্রিজে দেহ পাওয়া গেছে, এগুলো তো আমরা সারা ভারতবর্ষে দেখছি। লিভ ইন করতে গিয়ে ফেসবুকে যোগাযোগ, লিভ ইন হয়েছে, মেরে দিয়ে চলে গেছে সম্পত্তির লোভে, পছন্দ হয়নি, সম্পর্কের থেকে বেরোতে চাইছিল, বেরোতে পারেনি, মেরে দিয়েছে। রাষ্ট্র জানলে, এখানে বলা হচ্ছে 30 দিনের মধ্যে রাষ্ট্রকে লিভ ইন সম্পর্কটা, রাষ্ট্র নাক গলাবে না, রাষ্ট্র জেনে থাকবে একটা লিভ ইন সম্পর্ক হচ্ছে, আপনি বিয়ে করছেন, সরকারকে জানাবেন না, বলা হচ্ছে 60 দিনের মধ্যে সরকারকে জানাতে হবে। দেখো, এই যে বৈবাহিক সম্পর্ক, অর্থাৎ মিউচুয়াল রিলেশন দুজনের মধ্যে, একটি নারী একটি পুরুষের, তাই তো? অনেক ক্ষেত্রে মিউচুয়াল রিলেশন গুলো এখন তো পুরুষে বা নারীতেও হচ্ছে, সেটাও স্বীকৃত দেশে। সেক্ষেত্রে সম্পর্ক একটা সময় ইতি চলে আসে, তিক্ততায় হতেই পারে, এটাও সংবিধান প্রদত্ত, যে উভয় পক্ষের মধ্যে মিউচুয়াল সম্পর্ক হলে সেটা যদি তারা একটা সময় না বইতে চায়, কেটে বেরিয়ে যেতে পারে, সংবিধান সেটাও বলে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো তার আফটার দ্যাট, যে আফটার এফেক্ট যে জটিলতাগুলো তৈরি হয়,
ধরো দুজন তো সম্পর্ক ভেঙে দিল, পছন্দে, সন্তানটা কার কাছে থাকবে? সম্পর্কটা তা ভেঙে দিল, সম্পত্তি ডিস্ট্রিবিউশনটা কি করে হবে? বিশেষ করে নারীরা কি পাবে? সম্পর্ক ভেঙে দিয়েছে, ওর জীবনটা কিভাবে চলবে? এই সমস্ত খুঁটিনাটি দিকগুলো তখনই সরকার নজরে দিতে পারবে। তুমি বলছো বৈবাহিক সম্পর্ক ব্যক্তিগত, লিভিং ব্যক্তিগত, সরকার নাক গলাচ্ছে কেন? কিন্তু সমস্যা হলে তো তুমি সরকারের দ্বারস্থ হচ্ছে, সংবিধানের দ্বারস্থ হচ্ছে, তাহলে সরকারকে তুমি জানাবে না। তারপরে ধরে নাও বহু বিবাহ, ধরো আমি চাকরি করি বা আমি চাকরি নাও করতাম, আমার এক্সিস্টিং একটি বউ থাকাকালীন হিন্দু ম্যারেজ অ্যাক্টে আমি যদি আরেকটা বিয়ে করি কাউকে, ওকে ডিভোর্স না দিয়ে বা উভয়ের মতের সাপেক্ষে ডিভোর্স না হয়ে যদি আমি আরেকজনকে বিয়ে করি, বা উল্টোটাও কোনো মহিলাও যদি এটা করে, তাহলে এটা তো কোনো একজনের ব্যক্তিগত অধিকারকে খর্ব করা হলো, তাই তো হলো তো? ফলে সেক্ষেত্রে আমি আমার সরকারি চাকরিটা সাসপেন্ড হব, বা যদি আমি সরকারি চাকরি নাও করি সেক্ষেত্রে আমার জেল হবে। কিন্তু তুমি খেয়াল করে দেখবে ভারতবর্ষে এমন অনেক ধর্মীয় সম্প্রদায় আছে, বিশেষ করে আমি বলছি মুসলিম সম্প্রদায়, যেখানকার মানুষ সবচেয়ে বেশি নারীরা এই কারণে ভুক্তভোগী, যে বহু বিবাহের প্রচলন। এটা একটা নারীর অধিকারকে সংবিধানে খর্ব করে, সামাজিকভাবে করে। তুমি এটা নাক গলাবে না? এই ধরনের এক পেশে ভ্রান্ত সামাজিক নীতিগুলো, যেটাকে আমরা বলি যে ধর্মীয় স্বাধীনতার আড়ালে কুসংস্কার, এটাকে তো বন্ধ করা দরকার। সতীদাহ তো ছিল আমাদের, একটা কিছু সমাজপতিরা সতীদাহ করতেন, সম্পত্তির লোভে বিধবাকে স্বামীর সাথে জ্বালিয়ে দিয়ে নাম দিতেন ধর্মীয়, নাম দিতেন স্বর্গে যাচ্ছে, পতির সেবাতেই সতী, এটা দিতেন তো। কিন্তু সেটা তো আমরা বন্ধ করেছি, বিধবা বিবাহ বন্ধ করেছি, বাল্য বিবাহ বন্ধ করেছি, আজও সেটা বেআইনি এদেশে বা রাজ্যে। তাহলে আজকে ইউসিসি বিলটা, যেটা বিয়ে, পারিবারিক সম্পত্তি ভাগ, মেয়েরা সম্পত্তির ভাগ পায় না, শুনবে এখনো বহু মেয়ে আছে বিয়ে হয়ে চলে যাওয়ার পরে এই আধুনিক যুগেও বাবার সম্পত্তি ভাগ পায় না, তাকে আদালতে যেতে হয়। দেখো তৃণমূল যদি এখন ক্ষমতায় থাকতো এই আইনটা তো তারা পাশ করাতে দিতেন না। কেন এই বিলে তাদের অনীহাটা কিসে? প্রথম অনীহা হচ্ছে 3 তালাক যখন নিষিদ্ধ করলো ভারত সরকার 2017-তে, সুলতান আহমেদ সমেত ওই গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ এরা রাস্তায় নেমেছিল কলকাতায়, মন্তেশ্বরে একদম কলকাতা অচল করে দিয়েছিল। মানছি না, মানবো না। মমতার অঙ্গুলি হেলন ছাড়া এটা করতে পারে না। আচ্ছা বলো, তুমি বুম নিয়ে গিয়ে মুসলিম মহিলাদের, ইভেন অনেক শিক্ষিত মুসলিম পুরুষের কাছে যাও তো, সচেতন পুরুষ, তারাও বলবে না না এই সব নিয়ম চলতে পারে না। পৃথিবীর যে কটা 57টা মুসলিম কান্ট্রির মধ্যে যারা একদম কোর মুসলিম, বাংলাদেশ, পাকিস্তান বহু আগে 50 বছর আগে 3 তালাক নিষিদ্ধ করে দিয়েছে, তারা জানে ওটা অবক্ষয় আনছে সমাজে। অত সোজা নয়। ভারতে তুমি বলছো ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, অথচ ধর্মনিরপেক্ষতার আড়ালে যারা তোষণবাদী রাজনীতি করে, কংগ্রেস, বাম, এই তৃণমূল, তারা চায় একটা সম্প্রদায় যতটা তাদের উপরে ডিপেন্ড হয়ে থাকবে, তাদের যতটা অন্ধত্বের আড়ালে, কতগুলো বস্তা পচা কুসংস্কারের আড়ালে বন্দি রাখা যাবে, তত ওদের ভোট ব্যাংকটা ফুলে ফেপে উঠবে। আজকে তৃণমূল থাকলে, আমি বলছি তৃণমূল না থাকলেও, তৃণমূল তো নেই এখন, যা আছে কালীঘাট তৃণমূল, মানে মৃত তৃণমূল, মৃত, মর্মাহত, অনুগত, আহত, তারপরে কি ওই ধৃতটা আবার জেলেও আছে অনেক তৃণমূল, হ্যাঁ, তারপরে ডিমাহত, সব তৃণমূল দেখবে কুগাওয়া শুরু করলো, না নেই চলেগা। প্রশ্নটা হচ্ছে আদৌ কি ইউসিসি হলে 14 নম্বর 19 নম্বর যে মৌলিক ধারা, মৌলিক অধিকার, সেটা খর্ব হয়? আমি বলছি হয় না। কারণ কাউকে ডিপ্রাইভ করাটা ধর্মের আড়ালে, ঠিক আছে, কোনো একটি ওই পার্সোনাল ল বোর্ডের আড়ালে তার অধিকার খর্ব করা, বিশেষ করে নারী প্রান্তিক মানুষের অধিকার খর্ব করাটা, সেটাও কিন্তু মৌলিক অধিকারের হরণ এর সামিল। এইটা যদি মৌলিক অধিকারে খর্ব হয়ে থাকে, তাহলে একটা সময় যখন সতীদাহ নিষিদ্ধ হয়েছিল তখনও তো এই যুক্তিটাই তো উঠে এসেছিল যে মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে।
কিন্তু মনে রাখতে হবে আমরা একটা শ্রেণীর মৌলিক অধিকার মানে আরেকটা শ্রেণীর মৌলিক অধিকারের হরণ এটা হতে দেব না, রাষ্ট্র দিতে পারে না। আজকে তুমি বলছো ডেমোক্রেটিক স্ট্রাকচার, তুমি বলছো ধর্মহীন সোসাইটি। হ্যাঁ, এখানে একটা জিনিস অ্যাড করা প্রয়োজন যে দেখো ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গে 35-36টার উপরে আদিবাসী সম্প্রদায় আছে, তাদের নিজস্ব কিছু রিচুয়ালস আছে। সংবিধান সেই রিচুয়ালস গুলোকে কিন্তু সন্তর্পণে আগলে রাখে। সন্তর্পণে ভারতবর্ষে আইন থাকার পরেও বর্ণবাসী আদিবাসী সমাজের সংস্কারকে রীতিকে ওই আমাদের এনআরসিতেও কিন্তু বলা আছে, ক্লজ সিএতেও বলা আছে, এনআরসিতে বলা আছে আদিবাসী সম্প্রদায়ের মানুষের জন্য এখানে ব্যতিক্রম এটা। ফলে আমি আশা করছি মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় ইউসিসি চালু করলে আদিবাসীদের যে পিছিয়ে বর্গ, যারা এই দেশের মূল নিবাসী, যারা প্রকৃতির সাথে যুক্ত থাকে, বন বাঁচিয়ে রাখে, তাদের বিষয়টা অন্তত স্পেশাল ইয়েতে রাখবেন। কারণ এখানে ওরা কিন্তু ওদের এই বিভিন্ন ধরনের রিচুয়ালস গুলো, সংস্কৃতি, তাদের চর্চা, সামাজিক চর্চা, তাদের বিভিন্ন ধরনের রীতিনীতির আড়ালে এগুলো কারো অধিকারকে খর্ব করে না বলি। মমতা ব্যানার্জি এবং বিশ্বাসঘাতকতার বিরোধিতা, এটা কতটা বৈপরীত্য, বিজ্ঞানের ভাষায় বলা যায় ইউনিভার্সালি মানে রিভার্সিবলি প্রপোর্শনাল। কেন আমি বলছি? বিশ্বাসঘাতকতা কমলে মমতা ব্যানার্জি নিঃস্ব হয়ে যাবে, অর্থাৎ বিশ্বাসঘাতকতা মমতা ব্যানার্জি একটা অনুপাতিক হারে বাড়ে। তার রাজনৈতিক কেরিয়ার মমতা ব্যানার্জির বিশ্বাসঘাতকতা দিয়ে শুরু হয়েছিল। আমি কেন বলছি তোমাকে, আজীবন তিনি নিজের দোষ খুঁজে পাননি রাজনীতিতে। বড্ড ভালোবাসতেন রাজীব গান্ধী, তাকে যুবনেত্রীর পদ দিয়েছিলেন। যখন হামলা হলো ওনার উপরে, রাজীব গান্ধী স্বয়ং দেশের প্রধানমন্ত্রী দেখতে এসেছিল। সেই হলো রাজীব গান্ধীর দলের সাথে তিনি ছুরি মেরে পিছনে বিশ্বাসঘাতকতা করে 1998 সালে 1 জানুয়ারি যে দলটা তৈরি করেছিল সেটাই তো ছিল বিশ্বাসঘাতকতার কারখানা, করেছিল তো। কিন্তু বলছে টাকার লোভে আমি দল বিক্রি করি না। কতগুলো হাসি দিই, আমি রাজনীতির লোক নই, কতগুলো উদাহরণ বলছি। মমতা ব্যানার্জি টাকার লোভে কিছুই করে না, শুধু ভাইপোকে কোটিপতি বানায়, এটা ধরে নিয়ে গেলাম। দেখো মমতা বন্দ্যোপাধ্যায় যে দলটি ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল, পরবর্তীকালে সেই দলটির সাথে হাত মিলিয়ে 2001 সালে এই বঙ্গে লড়াই করে হেরেছিল। 11তে কংগ্রেসের টাকায়, কংগ্রেসের হেলিকপ্টারে, কংগ্রেসের জোটে তিনি ক্ষমতায় এসে প্রথম যে কাজটা করেছিল, কংগ্রেসকে সাইনবোর্ড বানিয়েছিল। কিভাবে মনে আছে? রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার ভগবান, তাকে ভয় দেখিয়ে ভুয়ো মামলা দিয়ে দলে এনেছিল। বিশ্বাসঘাতকতা না, এটা সাধু, এটা সাধু। আহা, ঠিক আছে, তুমি মমতাময়ী রাজ সাধু হলে আজ, বাকিরা সব চোর বটে। আমি বলছি ঋতব্রত আজ চোর বটে, ঋতব্রত আজ চোর বটে। আমি কেন বলছি? বিজেপি স্পন্সর্ড সিপিএম নেতা, তবে সিপিএম একটা ভালো কাজ করেছিল, এটাকে বহিষ্কার করেছিল, নাম না করেই কিন্তু ঋতব্রতকে। সিপিএম ভালো কাজ করেছিল, বহিষ্কার করেছিল, আপনি বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই রকম আপনার দলের নেতা, আপনার দলের মন্ত্রী, অর্থমন্ত্রী অমিত বাবুকে কাঁচা খুলে দিয়েছিল দিল্লিতে, মনে আছে ম্যাডাম? আপনি আর অমিত মিত্র যাচ্ছিলেন দিল্লিতে কোনো একটি অফিসিয়াল কাজে, কাঁচা খুলে দিয়েছিল যে ঋতব্রত, বালিশচাটা ঋতব্রতকে আপনি দলে নিয়েছিলেন। তাহলে সিপিএম ভালো করিয়াছিল, আপনি কি করিয়াছিলেন একটু বলুন? ঋতব্রতকে বিধানসভার টিকিট দিয়েছিলেন, ঋতব্রতকে শ্রম দপ্তরের সর্বোচ্চ পদটা দিয়েছিলেন নর্থ বেঙ্গলের থাকার জন্য। ঋতব্রতর বিরুদ্ধে বালুরঘাটের ওই মেয়েটি ধর্ষণের মামলা করার পরেও আপনি কোনো ব্যবস্থা না নিয়ে ওকে সসম্মানে দলে অভিষিক্ত করেছিলেন। তাহলে প্রশ্ন যেটা দাঁড়ায়, সিপিএম ভালো কাজ করেছিল, আপনি কি করেছিলেন ম্যাডাম? আপনি বিশ্বাসঘাতকতা, অর্থাৎ মির্জাফরের চাইতেও নোংরা বিশ্বাসঘাতকতার কাজ করেছিলেন। আপনার ক্যাবিনেটকে মেরেছিল, আপনাকে মেরেছিল, মন্ত্রী পেটানো, ধর্ষক
তাকে আপনি দলে নিয়েছিলেন, টিকিট দিয়েছিলেন, বিধান আজকে ক্ষমতায় থাকলেও বিধানসভায় মন্ত্রী করতেন, তারপরে বড় বড় কথা বলছেন। দেখবেন না মা, আপনি তো মা নন, আপনি তো ছেমা, আপনি এক পিসি শুধু। আপনি 15 বছরে পিসি হতে পেরেছেন, মা হতে পারেননি। সবার সৎ মা হয়েছেন, আমাদের সৎ মা হয়েছেন বলে মা বলবেন না। মা নামটা না দিদিমণি, মা নামটা খুব পিসিমণি, মা নামটা অনেক বড়, অনেক ব্যক্তি। সকাল থেকে বিকাল অভিষেক ধ্যান, অভিষেক জ্ঞান, অভিষেক চিন্তামণি, অভিষেক সারা আমি যেন মণিহারা ফণি। যে নাম জপ করে এই ক্যামাক স্ট্রিটকে কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিলেন, তিনি বলছেন মা। আপনাকে আমরা কেউ মা ভাবিনি, সৎ মা ভেবেছি। খুব জোর হলে দৃষ্টটা মার্জনা করবেন। পিসিমণি ভাবতে পেরেছিলাম, ভাবছিলাম পিসিমণি করলে যদি ভাইপোর মতন একটু বড়লোক হতে পারতাম, হতে পারিনি। কারণ আপনার তো শুধু একজনেরই পিসি হয়েছিলেন, আমাদের কারো পিসিটাও হতে পারেননি। সো বলবেন না প্লিজ, আপনি সৎ মা, আপনি সৎ মা আমাদের। ভাবুন তো আমাদের পরিবারের ওপর দিয়ে কি যাচ্ছে। আমার দুই ভাইকে আগেই তো আমি তাড়িয়ে দিয়েছি। সব পরিবারে সবাই সমান হয় না, কিন্তু অভিষেকের বাবা মা আমার সঙ্গে থাকেন, রোজ সিআইডি, রোজ এদিক। কি ছেলেটার উপর দিয়ে যাচ্ছে বলুন তো। আপনার মনে পড়ে? এটা তো কারণ, নির্দিষ্ট কারণ আছে বলে আপনার দুয়ারে পুলিশ যাচ্ছে আপনাকে ধরতে, ইন্টারোগেশন করতে, বা ক্যামাক স্ট্রিটে, বা ওই যে শান্তিনিকেতনে যাচ্ছে, বেআইনি শান্তিনিকেতনে। বেআইনি ওটাও যাবে, মায়ের ভোগে যাবে। প্রশ্নটা হচ্ছে, আপনি বিনা কারণে যখন গভীর রাত্রে ওই আরামবাগ টিভির সাংবাদিকের দরজা ভেঙে, শফিকুলদার ঘরের দরজা ভেঙে তার ব্যক্তিগত বেডরুমে গিয়ে মশারির ভেতর থেকে টেনে হেসড়ে নাবালক বাচ্চাটার সামনে, বউয়ের সামনে আপনার পুলিশ বিনা কারণে ধরে নিয়ে এসেছিলেন কেন? শফিকুলদা একটা রিপোর্ট দেখিয়েছিল, যখন লকডাউনে লোকে খেতে পারছে না, আপনি থানার মাধ্যমে ক্লাবগুলোকে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, পুজোর নামে হরি লুটের বাতাসা করছেন। মনে আছে ম্যাডাম? আপনি মনে পড়ে বিনা কারণে আপনার পুলিশ, চটি চাটা পুলিশ, যেদিন সজল ঘোষের বাড়ির দরজা ভেঙে তাকে অ্যারেস্ট করেছিল, আপনার মনে পড়ে? বঙ্গ টিভির সাংবাদিক রজিনা রহমানকে বারবার আপনার এই কালীঘাটের অনুপ্রাণিত লালবাজার পুলিশ ডেকেছিল, আপনার মনে পড়ে? আরজি করেন যখন প্রতিবাদ রাত জাগছি, আমাদের মতন সামাজিক সমাজ, মানে আমরা কোনো রাজনৈতিক দলের লোক নই, আমরা অধ্যাপক, আমাদের একে একে ডেকে ফোন সিজ করেছেন, ফোন সার্চ করেছেন, নাগরিক আন্দোলনকে ভাঙার জন্য। মনে পড়ে জুনিয়র ডাক্তারদের কিভাবে আপনি হেনস্থা করেছেন? সেই মনে পড়ে আপনার? এগুলো করেছিলেন আপনি। মনে পড়ে সন্ময় বন্দ্যোপাধ্যায়ের নাম? বডি হয়ে যেত, লোকটা লাশ হয়ে যেত। আপনি কোথায়? আপনার চটি চাটা পুলিশ তাকে তুলে নিয়ে চলে গেছিল, মনে পড়ে? আপনার বাড়িতে পুলিশ বিনা কারণে যায়নি ম্যাডাম। আপনার ভাইপোর বিশাল সাম্রাজ্য, বেআইনি সাম্রাজ্য। এই যে কালকে কালীচরণ ধরা পড়েছে কেএমসিতে, আপনার ভাইপোর প্রেরিত, আপনার মদতে ভাইপো প্রেরিত সেই ফোরেটাকে ধরেছে। এবার শুধু কালীচরণ নয়, সুমিত রায় অর্থাৎ অভিষেকের পিএ, তিনি বলেছেন যে আমি আমার ব্যাংকের যে ডকুমেন্টস আছে সেগুলো আদালতে পেশ করতে চাই এবং আমি তদন্তে সহযোগিতা। একদম, এটা সুমিত। কেন? পুলিশ অফিসারটার নাম বলো, নাম বলো পুলিশ অফিসারটা। শান্তনু কি জানো? শান্তনু সিনহা বিশ্বাস, ভাইপোর এজেন্ট। প্রতিদিন সন্ধ্যাবেলা পশ্চিমবঙ্গের সমস্ত থানার থেকে ডাকমাস্টারদের থেকে টাকা আনা, 75-25 ভাগের টাকাটা তিনি ভাগ করতেন। আচ্ছা, আপনার সব্যসাচী ভালো আছে? 72 কিলো না 52 কিলো সোনায় মুড়ে ভালো আছে? মনে আপনার সুজিত বসু ভালো আছে? চাউমিন বিক্রেতা, রোল বিক্রেতা। শুনুন, আপনার কাছে পুলিশ গেছে, ইভেন দুদিন পরে আপনার বাড়িটা পুলিশের থানা করা হবে, এটাও আমার কাছে খবর, জেনুইন কারণে। আর 15 বছরে আপনি যে পুলিশ পাঠিয়েছিলেন মানুষের গভীর রাতে প্রাইভেসিকে ভেঙে দিয়ে, কখনো পাঠিয়েছেন ওই আরজি করের নিহত বোনটির বাবা মাকে শাসাতে পয়সার বান্ডিল নিয়ে, আরো নাম তো ভুলেই গেছি, কত শত সাংবাদিক, সেই ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিককে কোথায় সন্দেশখালিতে আপনার শাহজাহান, দেশপ্রেমী শাহজাহান, তার বিরুদ্ধে দুটো স্টেটমেন্ট, বা অনুব্রতর বিরুদ্ধে যখন স্টেটমেন্ট দিয়েছিল, আপনার পুলিশ সমন জারি করেছিল, মনে পড়ে ম্যাডাম? এগুলো ছিল ভালো মানুষকে হেনস্থা। আর আপনাকে যেগুলো করা হচ্ছে পুলিশ দিয়ে, সেগুলো হচ্ছে আপনার ভাইপো এবং আপনার যে চৌর্যবৃত্তির বিশাল সাম্রাজ্য,
সেটার তদন্তের জন্য সহযোগিতা করুন। এখন তো সবে শুরু, দেখুন না, ওই তো শুভেন্দু অধিকারী মহাশয়, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কোট করেই বলছি, এগুলো তো সব ঝাঁকি, আবি তো বহুত কুছ বাকি।